আমি 18 তারিখে একটা সিটি নিব। ঠিক আছে? ওকে, দিস ইজ ফাইন। 18 তারিখ তাহলে সকাল কয়টায় আমরা সিটি শুরু করব? ৯টা ৯টা ৪০ এ? জি স্যার, না এরকম ৯টা ৯:৩০ অথবা ৯:৪০ যেরকম সময় ধরে পরীক্ষা হয় ওইরকম শুরু করলে হবে। ওকে, ওকে, দিস ইজ ফাইন। তো ঠিক আছে, এটা ফাইনাল। তাহলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির উপর তোমরা একটা সিটি দিচ্ছ 18 তারিখ। ওকে। জি স্যার, কোশ্চেন প্যাটার্নটা আরেকবার একটু বলে দেন তাহলে স্যার। তো এখন কোশ্চেন প্যাটার্নটা সিটি অনলাইনে যেহেতু সিটি নিব অবজেক্টিভ টাইপেরই হবে। তোমরা ওই কোশ্চেন গুলো সবগুলো রেডি করছো? জি স্যার, ওই আপনি যে 7টা কোশ্চেন এবং কি আজকে উঠছে নিজেদেরকে কোশ্চেন করবা, এর বাইরে থেকে তো আর আমি আর কোশ্চেন দিব না, ঠিক আছে? এই জি স্যার। কোশ্চেনের ভিতরে বইটা যতটুকু পড়াইছি বইটা লাইন বাই লাইন রিডিং করবা, প্রয়োজন বোধে অনলাইনে এই রিসোর্স গুলো দেখে তোমাদের কনসেপ্টটা ডেভেলপ করবে। তাইলে দেখো যে কোশ্চেনের উত্তর সবগুলো তুমি কত পেরে যাচ্ছ, ঠিক আছে? আর এই সিটিতে রিলেটিভিটি সিটিতে একটা ঝামেলা হইতে পারে, কোশ্চেন সবাই ক্যালকুলেটরটা বাসার আশেপাশে রাখতে পারে, তোমার আশেপাশে রাখবে আর কি, ঠিক আছে? যে যাই না সিম্পল হবে যে অবজেক্টিভ ক্যালকুলেশন দিছি, অথবা এমন একটা দেখা যাবে যে অর্ধেক অঙ্কের আনসার দিয়ে পরে হঠাৎ করে একটা পয়েন্ট করতে বললাম, ঘটনা হতে পারে। তো ক্যালকুলেটর আশেপাশে রেখো। তো ঠিক সবাই আসেন নাই। তোমরা কি করো ক্লাসে সকালবেলা দেরিতে আসো কেন? এটা অভ্যাস হয়ে অনেকে গেছে নেটওয়ার্ক প্রবলেম থাকে। তোমাদের। নেটওয়ার্ক প্রবলেম, এটা ঠিকই বলছো। প্রবলেম তো ভাবছিলাম যে সলভ হবে, এখন করোনার সেকেন্ড ওয়েভ বিশ্বব্যাপী যেভাবে শুরু হচ্ছে, আমরা স্বাভাবিক জীবনে কবে ফিরবো? আমি বোর ফিল করতেছি, আর ভাল লাগতেছে না। এদিকেও স্যার একটু ভালো লাগতেছে না স্যার। আর ভাল লাগতেছে না। এখন 15 ব্যাচের যে পরীক্ষাটা আমরা নিচ্ছি সেটা একটা টেস্ট। অনলাইনে পরীক্ষাগুলো আমরা কিভাবে নিব? অনলাইনে পরীক্ষা যদি আমরা নেই তখন সেক্ষেত্রে এটাই সফল হইলে হয়তো তোমাদের অনলাইন সবারটা শুরু করে দিতে পারি কিনা আমরা চিন্তা করতে পারি। আরেকটা জিনিস, এখানে তো আমরা যারা শিক্ষক আছি, এই আমাদের কিছু কিছু জিনিস আছে যে ল্যাব যেগুলো আছে, ল্যাব গুলোকে ভার্চুয়াল যদি করে দিতে পারি, আমরা ভার্চুয়াল করে দিতে পারলে আমাদের সবার সে সক্ষমতা নাই। সক্ষমতা নাই কেন? ভার্চুয়াল করে দিতে গেলে তোমার একটা ভিডিও করতে হবে অথবা জাভা স্ক্রিপ্ট করতে হবে, একটা সিমুলেশন করতে হবে। তো যাদের মনে করো এই এক্সপার্টাইজ আছে তাদেরকে যদি আমাদের সাথে যদি দেয় তাহলে আমরা প্রত্যেকটা ল্যাবের একটা ভার্চুয়াল একটা ল্যাব তৈরি করতে পারি, অন্তত শিক্ষা কার্যক্রমটা আগায় নিতে পারি। ওইখানে বিশ্ববিদ্যালয়ে কিছু টাকা খরচ করতে হবে, সরকারের কিছু টাকা খরচ করতে হবে, এরা রাজি কিনা আমি জানি না। তবে শিক্ষক হিসাবে তোমার আন্ডার গ্রেড কোর্স বলো, পোস্ট গ্রাজুয়েট কোর্স বলো, পরীক্ষা পদ্ধতি যথাসম্ভব যদি আমাদেরই হয়, এই সরাসরি যদি হয়, এটা তোমার টিচিং মডিউলে ভালো বলে আমি মনে করি। কিন্তু বিকল্প একটা ব্যবস্থা আমাদের উদ্ভাবন করা দরকার। তোমরা কি মনে করো? তোমরা 18 বছরের তরুণ তরুণীরা কি ভাবো? পৃথিবী যদি এইভাবে যদি আরো 5-7 বছর হ্যাং হয়ে থাকে, তোমরা কিভাবে নিজেদেরকে আগাইবা কি ভাবো? অল্টারনেটিভ তো স্যার কিছু একটা চিন্তা করতে হবে। যেমন আমরা স্যার অনলাইন ক্লাস কি করব এভাবে কোনোদিন তো প্রথমে ভাবিই নাই যে আমরা টানা 2 সপ্তাহ 2 মানে 2 সেমিস্টারের মতো অনলাইন ক্লাস করব। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে স্যার আমাদের চুয়েট প্রশাসন তো স্যার খুবই ধীরগতি স্যার। এই অনলাইন ক্লাস শুরু হওয়ার আগে স্যার আমাদের যে সফট লোন অথবা স্যার ডিভাইস কেনার যে টাকা ও বুয়েট এবং কি কুয়েট ওরা মানে টাকা দিয়ে স্যার স্যার শুধুমাত্র
যে তোমাদের টাকা দিব বলে, এবং মানে লেভেল 1 টার্ম 2 আমাদের ক্লাস প্রায় 1 মাস চলে গেছে, আর 1 মাস বাকি আছে। এখনো মানে ওইটা নিয়ে কোনো ধরনের ইয়া নাই স্যারদের, মানে আমাদের প্রশাসন থেকে কোনো ধরনের এটা ঠিক কিছু। তাদের বলা যাবে না, যারা প্রশাসন পরিচালনায় যুক্ত তারা মানে খুবই যেটা একটা এক্সট্রা একটা লোড। আমি যখন নাকি ইউনিভার্সিটিতে যখন টিউশন ফি দেই, ইউনিভার্সিটির আওতার বাইরে অনেক কিছু ছাত্রদের জন্য তোমার ফ্রি করা হয়, এবং এটা শুধু কানাডিয়ান নাগরিক যারা আছে তারা বিভিন্ন সোর্সে, সেটা বিশ্ববিদ্যালয় হইতে পারে, গভর্নমেন্ট হইতে পারে, অথবা কোনো ব্যক্তিগত ফান্ড থেকে হইতে পারে, 99% কানাডিয়ান নাগরিক কোনো না কোনো ভাবে টিউশন ফি, স্কলারশিপ, এটার সাথে টপ আপ আদার স্কলারশিপ পায়। তার মানে এরা সিস্টেমটাকে এমন ভাবে ডেভেলপ করছে, হ্যাঁ আমরা কারোর জন্য কোনো কিছু ফ্রি না, সবকিছুর একটা মূল্য ধরছে, মূল্য ধইরা আবার ওই মূল্যটাকে বিকল্প উপায়ে তোমার সাবসিডি দিয়ে চুকাইবার কিন্তু ব্যবস্থা করছে। এই জায়গাটায় আমাদের রাজনীতিবিদ এবং শিক্ষক আমরা যখন অনেক সময় কথা বলি, তখন এই জায়গাটা মনে আমরা ঠিকভাবে অ্যাড্রেস করি না, যদিও আমরা দেখে আসি। ওই দেশে টিউশন ফি আছে, কিন্তু তুমি যদি কানাডিয়ান স্টুডেন্টদের যদি ডাটা নেও, তাহলে দেখবা 99% তোমার কি পাচ্ছে, অথবা 98% যাদের একটা নির্দিষ্ট একটা মার্কস আছে অথবা মার্কস নাই, ভর্তি হয়েছে, তারা কোনো না কোনো ভাবে যদি $5,000 যদি টিউশন ফি হয়, এটা হয় বিশ্ববিদ্যালয় থেকে, অথবা সরকার থেকে, অথবা কোনো প্রাইভেট ফান্ডেড স্কলারশিপ আছে, অথবা কোনো জেলা পরিষদ থেকে, কোনো না কোনো ভাবে এরা এটা অ্যাকোমোডেট করে ফেলে। টিউশন ফি তোমার এটা মুক্ত হয়ে যায়, টিউশন ফিটা তোমার ফ্রি হয়ে যায়। এরপরে আসে দ্বিতীয় ধাপ, হচ্ছে স্কলারশিপ। টপ আপ তোমার 5% যারা টপে আছে বা 10% যারা টপে আছে, এদের জন্য নির্ধারিত স্কলারশিপ গভর্নমেন্টের বিশ্ববিদ্যালয়ে আছে। তার মানে প্রতি 100 স্টুডেন্টে 10 জন কত স্কলারশিপ পেয়ে গেল। আর বাকি যে 80 জন রইলো, ওই 80 জন কি, ওই 80 জন মনে করো কেউ একটা সেমিস্টারে কোনো একটা কোর্সে ভালো রেজাল্ট করলো, হ্যাঁ তারে $5,000 টপ আপ দিয়ে দিলাম। এভাবে বিভিন্ন ভাবে ছড়ায় ছিটে এরা অনেকগুলো ইভেন্ট রাখে, যে ইভেন্টে গার্ডিয়ানের উপরে চাপটা কত কমে যায়। এরপর আমি স্টুডেন্ট ছিলাম, আমি এবং আন্ডারগ্রেড যারা স্টুডেন্ট ছিলাম, এই যে তোমার ট্রান্সপোর্ট, শহরের ভিতরে যে মুভমেন্টের জন্য বাসের যে টিকিট, এটার যে বাসের যে পাস আছে, এই পাস একটা সাধারণ নাগরিক যদি কিনে, তার নিতে হতো তোমার আমরা নিতাম $100 দিয়ে। তার মানে কত, $200 কিন্তু এখানে সাবসিডি এসে গেছে। এই জিনিসগুলো আমরা বাংলাদেশে দেখি না। এখন তোমরা, তোমাদের দুর্ভাগ্য, আমাদেরও দুর্ভাগ্য, আমরা সবাই জ্ঞান পাপী হয়ে গেছি, এবং তোমরাও যখন বড় হইবা, আমাদের মতো যখন চাকরি বাকরিতে নীতি নির্ধারণীতে আসবা, তখন তোমরাও দেখা যাচ্ছে জ্ঞান পাপী হয়ে গেছে। জ্ঞান পাপী হওয়ার যে সিস্টেম, সেটা আমরা যতক্ষণ ব্রেক না করতে পারতেছি, ততক্ষণ আমরা উন্নত হইতে পারবো না। আমরা শুধু চাপাবাজি করে যেতে পারবো, আমরা কখনো উন্নত হইতে পারবো। এখন কথা হইলো, ওই যে ক্লাসে বলছিলাম, আমি যদি খারাপ পড়াই, তাহলে তোমরা কি করতে, টিচারের ক্লাস ভালো না, কিন্তু ওই টার্মটার জন্য কিন্তু তোমরা আটকা পড়ে গেছো। ওই টার্মের পড়াশোনাটা কিন্তু তোমাদের কি করতে হবে। আমরা যেহেতু দেশের সিস্টেমটা যেহেতু এরকম, শুধু সিস্টেমের সমালোচনা করে লাভ নাই, সিস্টেম থেকে নিজের ম্যাক্সিমামটা নিয়ে বের হয়ে আসতে হবে। আমরা এই চেষ্টাটাই করতেছি। পাশাপাশি আমাদের যার যখন সুযোগ আসবে, আমরা যদি প্রফেশনাল হয়ে যখন যে কাজটুকু করা উচিত সেই কাজটুকু যদি করি, আমরা যদি মিথ্যা কথা যদি না বলি, আমরা যদি মানুষের ক্ষতির চিন্তা যদি না করি,
একদম সিম্পল। আমরা যদি মিথ্যা কথা বলা বন্ধ করে দেই এবং ইচ্ছাকৃতভাবে মানুষের ক্ষতি করাটা যদি বন্ধ করে দেই, এমনিতেই দেখবা আমাদের যে বিদ্যমান যে আইন কানুন আছে, বিদ্যমান যে নিয়ম আছে, এই নিয়মেই আমরা সুন্দর একটা সভ্যতা তৈরি করতে পারবো। এটা আমার বিশ্বাস। তোমরা এই ব্যাপারে নিজেরা কি চিন্তা করছো আমি জানি না। জাস্ট মিথ্যা কথাটা বলাটা বন্ধ করে দিলে অনেক পৃথিবীর অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমি কানাডাতে আমার সুপারভাইজারের সাথে যখন নাকি তোমার হইছে, সম্পর্ক যখন খারাপ হয়েছে প্রথম দিকে, তখন তো আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম, গিয়ে বললাম এই কারণে আমি সুপারভাইজার চেঞ্জ করবো না, আমি পিএইচডি ছেড়ে দিব। প্রথমে বলছি পিএইচডি ছেড়ে দিব, আমি দেশে চলে যাব। ওরা কিন্তু আমার মুখের কথাটাকে কিন্তু মানে সত্য বলে ধরে নিচ্ছে। পরবর্তীতে ওরা তদন্ত করছে, আমি ডকুমেন্ট সাপ্লাই দিছি, ইমেল সাপ্লাই দিচ্ছি। ইন দ্য মিন টাইম শুধু আমার কথাই না, ওরা আমার প্রফেসরের সাথে আলাদাভাবে ইন্টারভিউ নিচ্ছে। ঠিক আছে, ইন্টারভিউ নেওয়ার পরে প্রফেসর যখন নাকি আমার সম্পর্কে কতগুলো বাজে কমেন্ট করছে, আমার বিরুদ্ধে যখন নাকি সে যুক্তি দিচ্ছে, তখন ওই যুক্তিগুলো কিন্তু ওরা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু তখন কিন্তু খন্ডাইছে যে ও বলছে এটা, ওর ডকুমেন্ট এটা, তাহলে তুমি যে কথাটা বলতেছো এটা কিন্তু মিলতেছে না, যে কারণে আমার প্রফেসর আটকে গেছে। এইগুলো আমি পরে জানছি। এরপরে আমি বর্তমান যে সুপারভাইজার আমরা ডিগ্রি করে আসছিলাম, এই সুপারভাইজার আমাকে হায়ার করার আগে এই সুপারভাইজার নিজে আমার প্রফেসরদের সাথে বসে যে তোমাদের সাথে সমস্যাটা কি হয়েছিল, এই ছাত্রটা কি ওয়ার্কেবল না না, তখন তাদের মতো বক্তব্য দিছে। বক্তব্য দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় তখন বললো যে কনফিডেন্সিয়াল মানে কনফিডেন্সিয়াল। আমি তোমাকে যদি কোনো একটা কনফিডেন্সিয়াল কথা বলি, তার মানে আমি এটা গোপন রাখবো, আমি অন্য কারো কাছে এটা আমি প্রকাশ করবো না। ওইখানকার আইনটা এবং নীতিটাই এরকম। এবং তুমি যদি কনফিডেন্সিয়াল কোনো কথা বা কোনো তথ্য তুমি যদি ফাঁস করে দাও, সেটা তুমি ছাত্র হও বা শিক্ষক হও বা যেখানে হও, তখন কিন্তু এটা কিন্তু তুমি আইনের অপরাধ, এবং এটার জন্য কিন্তু বিভিন্ন আইনে বিভিন্ন মাত্রায় কিন্তু শাস্তি আছে। আমি জানতাম না, আমার ল্যাবমেটরাও বলে নাই। এই যে কনফিডেন্সিয়াল, ল্যাবমেটরা বলছে আমার ডিগ্রি শেষ হওয়ার শেষ দিকে এসে বলছে, মানে প্রায় 2 বছর 2.5 বছর পরে বলছে। আমার ল্যাবমেটদের কাছে আমার সুপারভাইজারের কাছ থেকে চাবি নিয়ে ওদের অ্যাবসেন্টে আমার যে প্রসপেক্টিভ সুপারভাইজার যিনি আমাকে পরে হায়ার করছেন, উনি স্টুডেন্টদের কাছে গিয়ে বলছে যে এই স্টুডেন্টটা তো বের হয়ে গেল, এই স্টুডেন্টটা কি সমস্যা ফেস করছে সেটা তোমাদেরকে বলবো না, তোমরা কি কোনো সমস্যা, তোমরা কোনো ফেসিলিটিস ফেস করছো কিনা, তোমরা এইগুলো শুধু আমার কাছেই থাকবে, এগুলি ওই সুপারভাইজারদের কাছেও বলবো না, বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বলবো না, তোমরা নিঃসংকোচে বলতে পারো। তখন ওরা কি কি প্রবলেম ফেস করে সেই কথাগুলো ওরা বলছে, এবং ওদের কি কি সুবিধা ফেস করে সেই কথাগুলো মিলছে। যেহেতু আমি সৎ পথে ছিলাম, সত্য পথে ছিলাম, এই কথাগুলো মিলে গেছে। মিলে যাওয়ার কারণে আমি সেভ হয়ে গেছি। ওই প্রফেসররা কিন্তু পানিশমেন্ট পাইছে মানে কি, এরা আজ পর্যন্ত 7 বছর হয়ে গেছে, 5 বছর উপরে, এরা আজ পর্যন্ত কোনো রিসার্চ স্টুডেন্ট নিতে পারে না। ওদের ফান্ড বন্ধ হয়ে গেছে, ওরা শুধু ইনস্ট্রাক্টরের মতো শুধু ক্লাস নেই। যেটা আমরা করি, আমরা আসলে প্রফেসর বলি, এটা প্রফেসর না, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি, এই শিক্ষকের কাজ শুধু আন্ডারগ্রেড স্টুডেন্টদেরকে ক্লাস নেওয়া বা পড়ানো, এটা একজন শিক্ষকের কাজ না। এটা কাজ করে আমাদের মেধা এবং মনন দুইটাই নষ্ট করতেছে, এবং আমরা অন্যান্য বাজে কাজ, দলীয় লেজুর বৃত্তি বলো, রাজনৈতিক লেজুর বৃত্তি বলো, প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়া বলো, শিক্ষার উদ্দেশ্যটাই আমরা নষ্ট করে দিচ্ছি। এবং এটা শুধু এককভাবে শিক্ষকরা দায়ী না, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, কাঠামো, সুযোগ সুবিধা সবগুলো দায়ী। যে কথা আমি বলছিলাম আর কি, তার মানে সত্যের একটা আলাদা সৌন্দর্য আছে, শক্তি আছে। তো সত্যটা যদি আমরা যদি সবসময় যদি লালন করি, ধারণ করি, তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না। এখন আমার যে অভিজ্ঞতা তোমাদের কাছ থেকে শেয়ার করলাম, ক্লাস শুরু করার আগে অর্ধেক তো সময় খাইয়ে ফেলছি। তোমরা কিছু বলতে পারো, তোমাদের যদি কোনো কমেন্ট করার থাকে, আই উইল টেক কমেন্ট। আরো 4-5 মিনিট বলো। তো না থাকলে যারা বাইরে পড়াশোনা করতে যাইবা বা ভবিষ্যতে যারা চাকরি করবা, তারা সাবধানে থাকো। এই যে আমরা বললাম আমাদের সময় একটা বাগধারা পড়তাম, বেড অফ রোজেস। পৃথিবী তোমার কখনোই কুসুম সজ্জা না। পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন আঙ্গিকে আসে। তো সেখানে নিজের কাজটুকু নিজেকে সবসময় যদি করে রাখতে পারি, তাইলে আমরা অ্যাডভান্টেজ হবো, আদারওয়াইজ লুজারিত হবো।
আরে রান্না করে দরজাটা একটু বন্ধ করে দাও না, আওয়াজ আসে। আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্ট শেষ করছিলাম তোমাদের সাথে। এখন থেকে যখন নাকি এরপরের ক্লাসটা যখন নিব, আবার কিছু রিভিউ করব একসাথে। আজকে কম্পন স্ক্যাটারিংটা পড়াই। কম্পটন, এটা একজন আন্টি আসেন না? হ্যাঁ, কে? এই ও বিধনকে পাঠাও তো, রায়ানের দাবি খুঁজতেছে। কম্পটন স্ক্যাটারিং, তোমরা কি এটার ক্যালকুলেশন গুলো করছো? হ্যালো, জি স্যার। আচ্ছা গুড। আচ্ছা, তাহলে কম্পটন সম্পর্কে কি জানো তোমরা? কম্পটন কি, এটা কি কোনো মানুষের নাম না কোনো সাইন্টিফিক ইভেন্ট, কোনটা? ইন্টারে পড়ছিলাম স্যার। সায়েন্টিস্টের নাম। গুড। তাহলে কম্পটন যে স্ক্যাটারিংটা উনি ক্যালকুলেশন করছেন, থিওরি ডেভেলপ করছেন, সেই কম্পটন স্ক্যাটারিংটা হলো একটা সাইন্টিফিক ইভেন্ট। তাহলে কম্পটন কি আবিষ্কার করছিলেন? যখন কোনো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির এক্সরে, when X-rays of a sharply defined frequency incident on a material of low atomic number like carbon, তার মানে যেগুলোর তোমার পারমাণবিক সংখ্যা কম, সেগুলো নিয়ে উনি কিন্তু ডিফাইন করে ফেলছেন। হাই অ্যাটমিক নাম্বার, হায়ার অ্যাটমিক নাম্বার এটা কিন্তু বলেন না। লো অ্যাটমিক নাম্বার লাইক কার্বন, দে সাফার্ড এ চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি অন স্ক্যাটারিং। তার মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির এক্সরে যদি কোনো ম্যাটেরিয়ালের উপরে, যেগুলোর পারমাণবিক সংখ্যা কম, সেগুলোর উপর যদি আপতিত হয়, তাহলে তার ফ্রিকোয়েন্সি কি হয়? চেঞ্জ হয়ে যায়। স্ক্যাটার্ড বিম কন্টেন্টস টু ওয়েভলেংথ। এই স্ক্যাটার্ড বিমটা দুইটা ওয়েভলেংথে বিভক্ত হয়। ইন এডিশন টু দ্য এক্সপেক্টেড ইনসিডেন্ট ওয়েভলেংথ, there exists a line of longer wavelength. একটা longer wavelength মানে কি? shorter frequency. The change of wavelength is due to loss of energy of the incident X-rays. This elastic interaction is known as Compton effect. খুবই ভালো কথা। এখানে কতগুলো শব্দ আসছে, সেখানে আসছে তোমার কতগুলো শব্দ না, গতিপথ থেকে যদি বিচ্যুত হয়ে যায়, তখন আমরা স্ক্যাটার বলতে পারি। এই এখানে যে সংঘর্ষটা ঘটলো, এই সংঘর্ষটাকে ইলাস্টিক ইন্টারঅ্যাকশন বলছি। ইলাস্টিক এবং ইনইলাস্টিক ইন্টারঅ্যাকশন বলতে তোমরা আসলে কি বুঝো? কেউ কি চিন্তা করছো পড়ার সময়? হ্যালো, ইলাস্টিক ইন্টারঅ্যাকশন, ইলাস্টিক স্ক্যাটারিং, ইনইলাস্টিক স্ক্যাটারিং বলতে আমরা কি বুঝি? Case of incoherent scattering, a scattered beam undergoes not only deviation in its direction, but also change of wavelength occurs. In Compton effect, there is a change in wavelength of the scattered beam along with the change in its direction. Hence, Compton effect is incoherent scattering. This effect was explained by Compton on the basis of quantum theory of radiation. The whole process is treated as a particle collision event between X-ray photon and a loosely bound electron of the scatterer. In this process, both momentum and energy are conserved. In the photon-electron collision,
A portion of the energy of a photon is transferred to the electron. As a result, the X-ray proceeds with less than original energy, therefore has a lower frequency or a higher wavelength. The incident photon with energy h nu and momentum h nu by c strikes an electron at rest. The initial momentum of electron is 0 and its initial energy is only the rest mass energy m naught c square. The scattered photon of energy h nu and a momentum h nu by c moves off in a direction inclined at an angle theta to the original direction. The electrons acquires a momentum mv, moves at an angle phi to the original direction. The energy of the recoil electron is mc square. এই যে আমি বকবক করে যে এতগুলো পড়লাম, এই পড়া থেকে এই শব্দগুলো থেকে আমি তোমাদের কাছ থেকে জানতে চাইতেছি ইলাস্টিক স্ক্যাটারিং সম্পর্কে তোমরা কোনো ইনফরমেশন পেয়েছো কিনা, কোহেরেন্ট অথবা ইনকোহেরেন্ট স্ক্যাটারিং সম্পর্কে তোমরা কোনো ইনফরমেশন পাইছো কিনা। স্ক্রিনটা তোমাদের সামনে খোলা আছে। আমার মুখ দিয়ে না শিখে নিজের চিন্তা ভাবনা দিয়ে একটু শেখার চেষ্টা করো, কারণ এই দুইটা শব্দ ইম্পর্টেন্ট। অঙ্ক যে কেউ করতে পারে, অঙ্ক করা আছে, অঙ্ক যে কেউ করতে পারে। ইলাস্টিক ইন্টারঅ্যাকশন এবং কোহেরেন্ট বা ইনকোহেরেন্ট স্ক্যাটারিং এইগুলি তোমরা পাইছো কিনা। স্ক্রিনটা আর একটু উপরে তুলে দেই। হ্যালো, কেউ কোন উত্তর দিবা? হ্যালো, আর একটু বলেন স্যার, বুঝি নাই। আমি জানতে চাইতেছি ইলাস্টিক ইন্টারঅ্যাকশন এবং কোহেরেন্ট স্ক্যাটারিং অথবা উল্টাটা ইন ইলাস্টিক ইন্টারঅ্যাকশন অথবা ইনকোহেরেন্ট স্ক্যাটারিং এই সম্পর্কে এই পেজ থেকে তোমরা কি কি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারছো। প্রথম প্যারাগ্রাফটা একজন পড়ো, এখানে দেখবা যে কোহেরেন্ট স্ক্যাটারিং বা ইনকোহেরেন্ট স্ক্যাটারিং সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। In the case of incoherent scattering, a scattered beam undergoes not only deviation in its direction but also change of wavelength occurs. In Compton effect, there is a change in wavelength of the scattered beam along with the change in its direction. Hence, Compton effect is an ইনকোহেরেন্ট স্ক্যাটারিং। তাহলে তোমার কোহেরেন্ট স্ক্যাটারিং কাকে বলে? প্যারাগ্রাফ থেকে তুমি কোহেরেন্ট স্ক্যাটারিং কাকে বলে? স্যার ইনকোহেরেন্ট স্ক্যাটারিং এর মাধ্যমে ডিরেকশনও চেঞ্জ হচ্ছে আর ওয়েভলেন্থও চেঞ্জ হচ্ছে, এটাই কি বলছি? আচ্ছা, তাহলে কোহেরেন্টের ক্ষেত্রে কি হবে তোমার? চেঞ্জ হবে না, এখানে বাট অলসো চেঞ্জ অফ ওয়েভলেংথ দিয়ে দিছে, ওয়েভলেংথটা চেঞ্জ হবে না। তাহলে এই যে স্ক্যাটারিং আমরা যেটা বললাম, স্ক্যাটার্ড বিম, এখানকার ফিগারটা ইনসিডেন্ট ফোটন। একটা ফোটন যখন তোমার ম্যাটেরিয়ালের উপর আপতিত হয়েছে তখন ইলেকট্রনটার সাথে তার কলিশন হয়েছে। কলিশন হওয়ার পরে সে কিন্তু ডিরেকশন চেঞ্জ করে স্ক্যাটার্ড ফোটন, এই যে আঁকা বাঁকা যে লাইন বিম, স্ক্যাটার্ড ফোটন একটা গেছে। আর ইলেকট্রনটা হচ্ছে পার্টিকেল, সে একটা মাসিভ পার্টিকেল, তার ভর আছে, যেটাকে আমরা রিকয়েল ইলেকট্রন বলি, সে গেছে তোমার কত নিচের দিকে। এখানে তোমার যদি ওয়েভলেংথ যদি চেঞ্জ না হইতো, স্ক্যাটারিং তো যে কোনো একটা সংঘর্ষে, তোমরা যখন মার্বেল খেলো, ছোটবেলা যারা মার্বেল করছো, একটা মার্বেল অথবা ক্যারামের গুটি, স্ট্রাইক এবং ক্যারাম যখন নাকি একটা জায়গায় যখন সংঘর্ষ ঘটে তখন তো তাদের গতিপথ চেঞ্জ হবেই, ঠিক আছে? আর গতিপথের সাথে যদি কোনো
তোমার বিম অথবা ইলেকট্রোম্যাগনেটিক রে অথবা লাইট সোর্স এগুলোর যদি তোমার ওয়েভলেংথ যদি চেঞ্জ হয় তখন আমরা তাকে বলি ইনকোহেরেন্ট। আর ওয়েভলেংথ যদি ফিক্সড হয়, কলিশনে তো ডেভিয়েশন চেঞ্জ হবে, তখন আমরা তাকে বলবো কোহেরেন্ট স্ক্যাটারিং। এবার ইলাস্টিক স্ক্যাটারিং এর ঘটনাটা, তোমার যে কোনো একটা সংঘর্ষ ঘটলে এই ইন্টারঅ্যাকশনটা ইলাস্টিক হবে না ইনইলাস্টিক হবে, এটা তোমার দেওয়া আছে কোন জায়গায়, সেকেন্ড প্যারাগ্রাফে না থার্ড প্যারাগ্রাফে, দেখি তো। হ্যাঁ, সেকেন্ড প্যারাগ্রাফে দেওয়া আছে। সেকেন্ড প্যারাগ্রাফে কোন কন্ডিশনে একটা কলিশনকে আমি ইলাস্টিক বলবো, একটা লাইনে এটা বলা আছে, সেই লাইনটা খুঁজে বের করো। একটা লাইনে বলা আছে কোন কন্ডিশনে আমার ইলাস্টিক ইন্টারঅ্যাকশন হবে। হ্যালো, খুঁজে পাও না এখনো? Sorry, in the portion electron collision, a portion of the energy of the photon is transferred to the electron. As a result, X-ray proceeds with a less than original energy. তাই এনার্জি যখন চেঞ্জ হয় তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে। না, এটা ইলাস্টিক কলিশনের সংজ্ঞা না। পড়ো, এই পুরা প্যারাগ্রাফটা পড়ো, এখানে সংজ্ঞাটা দেওয়া আছে। এটা হচ্ছে তোমার এই ফ্রিকোয়েন্সি কেন চেঞ্জ হয় সেটার ব্যাখ্যা দিছে, কিন্তু ইলাস্টিক ইন্টারঅ্যাকশন বলতে আমরা কি বুঝি, ইলাস্টিক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে আমরা কি বুঝি, সেটা একটা লাইনে উত্তরটা দেওয়া আছে। আরেকজন পড়ো, উত্তর চেষ্টা করছে, তুমিও চেষ্টা করো, অন্যরাও চেষ্টা করো, লাইনটা দেখো খুঁজে বের করতে পারো কিনা। সংঘর্ষের আগে যে গতিশক্তি এবং পরে যে টোটাল শক্তি যদি সেম হয়, ইকুয়াল হয়, তাহলে সেটাকে আমরা বলবো রাইট। ইলাস্টিক কলিশন। পুরা প্যারাগ্রাফটা দেখো পরে। এটা তো প্রথমে তো ইনকোহেরেন্ট স্ক্যাটারিং বলছে, পরের লাইনটায় আসছে একটা বাক্য যখন লেখবা, একটা প্যারাগ্রাফ যখন লেখবা, এগুলো তোমাদের ইংলিশ ক্লাসে এখন পড়ায় আমি জানি, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের সাথে কিন্তু লিঙ্কিং সেন্টেন্স আছে। আগের প্যারাগ্রাফে বলছে ইনকোহেরেন্ট স্ক্যাটারিং, পরের প্যারাগ্রাফে আসছে কি, এই যে ইনকোহেরেন্ট স্ক্যাটারিংটা যে হইলো, ওয়েভলেংথ যে চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে এটা সম্পর্কে বলতেছে। This effect was explained by Compton on the basis of quantum theory of radiation. Quantum theory of radiation টা কি, যে প্রত্যেকটা কোয়ান্টা মানে ফুটন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফুটন এক একটা এনার্জি প্যাকেট, সেই এনার্জির পরিমাণ কি, h ইনটু ফ্রিকোয়েন্সি। আনফরচুনেটলি আমরা যখন নাকি ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়ি, ওইটাকে আমি যেহেতু বই থেকে পড়াইছি, সবগুলো ইকুয়েশন আমি নিজে লিখি নাই, ওইখানে ফ্রিকোয়েন্সিটা ছিল কত, এফ, এখানে আমরা ফ্রিকোয়েন্সিটা প্রকাশ করবো নিউ দিয়া। তো তোমরা এটা এই জিনিসটা বুঝতে হবে, তার মানে প্রত্যেকটা কণা হইলো এক একটা এনার্জির প্যাকেট, এই এনার্জির মান হইলো কত, এইচ নিউ। এখন আসো কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশনের কথাটা বললাম। দ্য হোল প্রসেস is treated as a particle collision event between X-ray photon and loosely bound electron of the scatterer. এখানে স্ক্যাটারার শব্দটা, স্ক্যাটারার কাকে বুঝাইছে দেখি তো, তোমরা ইংরেজিটাতে বোঝার চেষ্টা করো, বঙ্গানুবাদ করার চেষ্টা করো। বা স্ক্যাটারার কাকে বলছে বলো এই লাইনে, আমি আবার লাইনটা আবার পড়তেছি। The whole process is treated as a particle collision event between X-ray photon and a loosely bound electron of the scatterer. এখানে scatterer কে? Who is scatterer? আচ্ছা, তোমাদেরকে একটু সাহায্য করি। স্যার ম্যাটেরিয়ালটা যেটা ফোটনটা যে ফোটনটাই তো হবে স্যার, ম্যাটেরিয়াল ইনসিডেন্ট হবে সেটা হবে কত, স্ক্যাটারার। তাহলে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের আউটার শেলে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের সাথে এক্সরে যে ফোটন আছে সেটার একটা সংঘর্ষ হবে। সেই সংঘর্ষটাই আমরা এখানে ডিসকাস করব। এই প্রসেসে তোমার সংঘর্ষের আগে এবং পরে
both momentum and energy are conserved. যখন কোনো পার্টিকেল কোলিশনে অথবা এনার্জি সোর্সের কোলিশনে আমাদের সংঘর্ষের আগে এবং পরে যদি বস্তুর মোট ভরবেগ এবং শক্তি যদি সমান থাকে, শক্তির নিত্যতা সূত্র যদি তোমার জাস্টিফাইড হয়, ভেরিফাইড হয়, তখন আমরা তাকে বলি ইলাস্টিক কোলিশন, ইলাস্টিক ইন্টারেকশন। আর যদি এখানে শক্তি যদি ক্ষয় হয়, শক্তি যদি অন্য কোনো সোর্সে এমন ভাবে হারায় যায় যে এই ইভেন্টটাকে ব্যাকে নিয়ে আসলে আর এই আগের শক্তিটুকু পাওয়া যাবে না, তখন সেটাকে আমরা বলি করতে ইনইলাস্টিক কোলিশন। তো এই ক্ষেত্রে কি ফুটন এবং ইলেকট্রনের মধ্যে কোলিশন হয়। ইন দ্য ফুটন ইলেকট্রন কোলিশন a portion of the energy of the photon, যে এনার্জি h নিউ পরিমাণ এনার্জি আছে, is transferred to the electron, ইলেকট্রনকে সে এই শক্তিটুকু দেয়। ফটো ইলেকট্রিক এফেক্টে কি করছিল, ইলেকট্রনকে সে এই শক্তিটুকু দেওয়ার পরে ইলেকট্রন করছে কি উত্তেজিত হইয়া সে একটা তোমার কি বলে যে পদার্থে আছে সেই পদার্থের আকর্ষণ থেকে মুক্ত হইয়া সে কি এক স্থান থেকে অন্য স্থানে অথবা নেগেটিভ প্রান্ত থেকে কত ধনাত্মক প্রান্তের দিকে দৌড়ানো শুরু করছে। আর এখানে কি করছে, এই ইলেকট্রনটা যে এনার্জি পাইলো সেই এনার্জিটা তোমার কার কাছ থেকে পেলো, ফুটনের কাছ থেকে। ফুটনের কাছ থেকে যেহেতু সে একটু এনার্জি পায়, সে গতি শক্তি লাভ করছে, তার ফলে এক্স রে ফুটন যেটা সে সমস্ত শক্তি সে ইলেকট্রনকে দেয় নাই, কিছু শক্তি রয়ে গেছে। তার মানে কি, as a result the X-ray proceeds with less than original energy, তার অরিজিনাল এনার্জির সাথে কত কম শক্তি নিয়ে সে চলবে। তার মানে তোমার শক্তি যদি h নিউ হয়, আমি যদি বলি যে এবার তোমার শক্তি কমে গেছে, তার মানে তোমার শক্তি হবে h নিউ 1। এই ক্ষেত্রে কি নিউ 1 কি নিউর চাইতে কি বড় হবে না কম হবে, না কোনটা হবে? কম হবে স্যার। গুড, কারণ h এর মান h হচ্ছে প্ল্যাঙ্কসের ধ্রুবক, এটা পরিবর্তন হওয়া সম্ভব না। সুতরাং যেহেতু আমি কিছু এনার্জি দিয়ে দিচ্ছি, আমার এনার্জি যেহেতু কমে গেছে, তার মানে আমার ফ্রিকোয়েন্সি কত কমে গেছে। তোমার পকেটের টাকা কমে যাওয়া মানে তোমার বিলাসিতা কমে যাওয়া, অনেকটা এরকম আর। এখন আসো আমরা এই বাকিগুলো, এখন আমরা ম্যাথমেটিক্সে চলে যাব। দা ইনসিডেন্ট, হ্যাঁ বলো। আমরা কম্পটন ইফেক্টে যদি ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা ডিনোট করি তাহলে কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না, কিন্তু তুমি মূল ম্যাথমেটিক্স কিন্তু চেঞ্জ হওয়া যাবে না, কারণ আমি নিউর পরিবর্তে তুমি এফ লিখতেছো, এটা আমি বুঝবোই, কোনো সমস্যা হবে না। জি স্যার, প্রতি জায়গায় শুধু নিউ এর পরিবর্তে এফ লিখছি। হ্যাঁ এফ লিখবো, কিন্তু এখানেও কিন্তু একটা ঘাপলা আছে। পরীক্ষায় যখন উত্তর দিবা, প্রশ্নে যদি বইলা দেয় তোমাকে নিউ দিয়ে প্রকাশ করার জন্য, ঠিক আছে, জি স্যার। তখন কিন্তু তোমাকে নিউ দিয়ে প্রকাশ করতে হবে। পরীক্ষা যদি বলে এফ দিয়ে প্রকাশ করার জন্য, তখন তোমাকে এফ দিয়ে প্রকাশ করতে হবে। পরীক্ষা যদি এ দিয়ে প্রকাশ করতে বলে তরঙ্গ তোমার ফ্রিকোয়েন্সিকে, তখন তোমার এ দিয়ে প্রকাশ করতে হবে, ওইটা কিন্তু খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার যে ইলাস্টিক স্ক্যাটারিং এ আমাদের শক্তির কোনো চেঞ্জ হয় না, এটাই তো স্যার? রাইট। আর ইনইলাস্টিক যেমন হবে যখন নিউক্লিয়ার মানে ফিউশন বা ফিউশন যখন, শক্তিটা হ্যাঁ তখন ওই শক্তিটা তুমি ব্যাক প্রসেসে শক্তির নিত্যতা সূত্র থাকে না, ঠিক আছে? কিছু শক্তি অন্য ভাবে এমন ভাবে রূপান্তরিত হয় যেটা আর কি সম্ভব না। যেমন পৃথিবীতে আমরা যত কিছু, এই যে আমি যে কথা বলতেছি, ঠিক আছে, টোটাল এনার্জি ইজ কনজার্ভ, কিন্তু আমার কথা বলার প্রসেসে আমি যে শক্তিটা হারাইতেছি, এই প্রসেসটা কিন্তু আমার দৃষ্টিতে ইনইলাস্টিক। টোটাল শক্তি সমান, কথা সত্য, কিন্তু আমি যে শক্তিটা আমি এখানে ব্যয় করতেছি, এই শক্তিটা ধরো আমার ভিতরে আমি কোনোভাবে রিভার্স বিগত ব্যাক করাইতে পারতেছি না, তার মানে এটা একটা ইনইলাস্টিক প্রসেস হয়ে গেল, ঠিক আছে না? আচ্ছা একটু চিন্তা জি করো, স্যার। ইনসিডেন্ট ফোটন উইথ এন এনার্জি h নিউ আর মোমেন্টাম h নিউ বাই সি, ভরবেগকে যে h নিউ বাই সি দ্বারা প্রকাশ করতে পারি, এটা কি আমরা আগে রিলেটিভিটিতে ক্যালকুলেশন করছি বা ইন্টারমিডিয়েটে কি তোমরা ক্যালকুলেশন করছো? জি স্যার। জি স্যার। আর যদি না করো, আমরা যখন আবার যখন এই পরের লেকচারে যখন যাব, ওইটা পরে নিয়ে গেছে তোমার ডি ব্রগলি ওয়েব, ওইগুলোতে আমরা আবার করব।
তখন ইলেকট্রনটা যে ম্যাটেরিয়ালের উপর আপতিত হচ্ছে, ইলেকট্রনটা ছিল রেস্ট অবস্থায়। রেস্ট অবস্থায় থাকা মানে কি, তার গতিশক্তি নাই, তার কোনো ব্যাগ নাই, তার মানে তার মোমেন্টাম হলো কত, জিরো। আর ইনিশিয়াল এনার্জি ইলেকট্রনের শুধুমাত্র তার হচ্ছে কত, রিলেটিভিস্টিক মাস মাল্টিপ্লাইড বাই কত, সি স্কয়ার। দ্য scattered photon of energy is nu and momentum না is nu prime, এর একটা কমা দিছে এখানে, সিম্বলে ভুল করছে, is nu prime হবে, উপরে প্রাইম হবে, একটা ড্যাশ চিহ্ন হবে, এবং h nu prime by c moves off in a direction inclined at an angle theta। এই যে উপরের যে ছবিটা উপরের দিকে সে গেছে, আর ইলেকট্রনস যখন ফোটন থেকে এনার্জি নিল, সে তখন ভি বেগ প্রাপ্ত হয়েছে, তার মানে ইট acquires a momentum mv and moves at an angle phi, নিচের দিকে গেছে, to the original direction। The energy of the recoil electron is now mc square, তার mc square, it's not now, this is not the rest mass of the electron। তাইলে সংঘর্ষের আগের ভরবেগ কি, তোমার হচ্ছে কত, কনজারভেশন অফ এনার্জি কি, ফোটনের এনার্জি এস নিউ প্লাস হচ্ছে কত, ইলেকট্রনের এনার্জি এম নট সি স্কয়ার। সংঘর্ষের পরে কি, এস নিউ প্রাইম ফোটনের এনার্জি আর ইলেকট্রন হলো কত, এম সি স্কয়ার। এখন যেহেতু তুমি একটা এক্স ওয়াই কম্পোনেন্টে টু ডাইমেনশনালি করছো, এবার যদি তুমি ই করো, এই মোমেন্টামটাকে যদি তুমি ভূমি বরাবর এবং লম্ব বরাবর যদি বিশ্লেষণ করো, যেটা তুমি ইন্টারমিডিয়েট গতিশক্তি থেকে তোমরা পাই আসছো, তাহলে যে থিটা বরাবর যদি বিশ্লেষণ করো, তাহলে 2 নম্বর ইকুয়েশন পাইছো। আর কত, ওয়াই অক্ষ বরাবর লম্ব বরাবর কি, তোমার কত, কোনো শক্তি নাই, কোনো ইভেন্ট নাই, তার মানে তোমার কত, ফোটনে এনার্জি হয়ে যেতেছে কত, শূন্য। কিন্তু ডাইন পাশে আফটার স্ক্যাটারিং ওয়াই অক্ষ বরাবর কিন্তু তোমার উপরে এবং নিচে দুই পাশেই কিন্তু কিছু তোমার ভরবেগ আছে, সুতরাং ওইটা হবে কত, এস নিউ প্রাইম সাইন থিটা, আর হবে কত, মাইনাস এমভি সাইন সাইন। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণটা যারা করছো এবং যারা করো, তাদের কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ইজ ইট ক্লিয়ার নাও? জি স্যার। এটা যদি ক্লিয়ার হয়, এরপরে আমার কনসেপ্টের কাজ শেষ। এরপরে 2 নম্বর সমীকরণটাকে তুমি করবা, এই যে সমাধান করবা, কমন নিবা, 3 নম্বর সমীকরণকে একই কাছে করবা, কইরা তোমার এটাকে কত, 4 এবং 5টাকে স্কয়ার করবা, স্কয়ার করে কত, তুমি কত যোগ করবা, যোগ করে এই ক্যালকুলেশন গুলো যদি তোমরা যদি চালায় যাও, তোমরা শেষ পর্যন্ত 8 নম্বর ইকুয়েশনটা পাইবা। 8 নম্বর ইকুয়েশনটাকে পাওয়ার পরে রিলেটিভিস্টিক ফর্মুলা, এই এম এর পরিবর্তে যখন তুমি এটা যখন বসাই দিবা, বসাই দিয়ে এটা ব্যাক ক্যালকুলেশন করে, কিন্তু আমরা দেখবো মাইকেলসন মডেলতে 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ারের ব্যাক ক্যালকুলেশন আছে, আমরা এই টার্মটা লিখতে পারি। এটা যখন আমরা বসাই দেই, তখন আমাদের কত, এই যে 9 নম্বর সমীকরণের পরের অংশটুকু আছে, পরের অংশটুকু আসলে এখানে কমন টমন যদি নাও, তখন ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান কত, এইচ বাই এম নট সি ইকুয়াল 1 মাইনাস কস থিটা। 10 নম্বর সমীকরণটা চলে আসছে। যারা করছো তাদের কি এই পর্যন্ত ক্যালকুলেশন করতে সমস্যা হয়েছে কোনো কিছু? না স্যার। তার মানে বাকিদের সমস্যা হওয়ার কথা না, তোমরা এই ক্যালকুলেশন গুলো স্টেপ বাই স্টেপ করবা। যদি না পারো, বন্ধুদের কাছ থেকে সাহায্য নিবা, এরপরও যদি না পারো আমাকে তোমরা বলবা, ঠিক আছে? কিন্তু ইউ হ্যাভ টু ডু ইট বাই ইউরসেলফ এট ফার্স্ট। এবার আসলে 10 নম্বর সমীকরণে আমরা একটু ডিসকাস করি। তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, ল্যামডা প্রাইম হইলো সংঘর্ষের পরে ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য, আর ল্যামডা হইলো আগে, এটাকে আমি ডি ল্যামডা বললাম। তাহলে এখান থেকে আমি স্পষ্টই দেখতেছি তোমার ডি ল্যামডার কত একটা মান আছে, যেটা শূন্য হইতেও পারে থিটার উপরে ভিত্তি করে, আবার পজিটিভ হইতে পারে, বিভিন্ন ধরনের মান নিতে পারে। তাহলে ওয়েভলেন্থটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা এখন বের করব। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, this relation of equation 10 shows that d lambda মানে change in wavelength from after the collision is independent of the wavelength of the incident radiation as well as the nature of the scattering substance। এই লাইনটার কি অর্থ বুঝছো তোমরা? এই লাইনটা কি বুঝাইতেছে একজন আমাকে বুঝাও তো।
Anyone? This relation shows that d lambda is independent of the wavelength of the incident radiation as well as the nature of the scattering substance. এই লাইনটা আমাকে কি মিন করতেছে বুঝো তো? দেখি তোমরা কিভাবে পড়াইবে আমাকে। স্যার ওয়েভলেন্থ যাই হোক না কেন আমার ডি ল্যাম্বটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। গাণিতিক ভাবে বুঝাও। স্যার এখানে সাবস্ট্যান্সের উপর কোনো ডিপেন্ড করছে না ওয়েভলেন্থ, শুধুমাত্র থিটার উপর ডিপেন্ড করছে। রাইট, তার মানে ডাইন পক্ষের সমীকরণটা আমাকে ডি ল্যাম্বডার মান দিচ্ছে। এখানে এইচ কনস্ট্যান্ট, এম নট হচ্ছে ইলেকট্রনের রেস্ট মাস, সি হচ্ছে আলোর বেগ, 1 মাইনাস কস থিটা, তার মানে এটা হচ্ছে থিটা হচ্ছে কত তোমার হচ্ছে অ্যাঙ্গেল। তার মানে এখানে ম্যাটেরিয়ালের প্রপার্টি, এরপরে তোমার ইনসিডেন্ট রেডিয়েশন যেটা তার ওয়েভলেংথ, এইগুলোর উপরে সে নির্ভর করছে না, নির্ভর করতেছে শুধুমাত্র কত থিটার উপর। তার মানে সংঘর্ষটা কিভাবে হবে, থিটা বড় হইলে কি হবে, ছোট হইলে কি হবে, এটার উপরে ডি ল্যাম্বডা মানটা কত ডিপেন্ড করতেছে। গুড, তাইলে তো এই যে তোমরা ফিজিক্স পড়া শিখে গেছো, তো শুধু টিচারের জন্য বসে থাকলা কেন? তাহলে হোয়েন ফিজিক্স পড়া শিখছো মানে তুমি পৃথিবীর সব সায়েন্স পড়াই শিখে গেছো। তার মানে হোয়েন থিটার মান যখন কখন বড় হবে, cos থিটার মান যখন +1 হবে, সরি cos থিটার মান +1 হলে কি হবে, ডি ল্যাম্বডা 0। তার মানে কত তোমার এই যে এখানে থিটার মান 0 মানে কত, ইনসিডেন্ট ফোটন সংঘর্ষের পরে ইলেকট্রনকে জায়গা থেকে নড়াইতে পারলো না, সে সরাসরি কত x অক্ষ বরাবর কত চলে গেল। গ্রাফিক্যালি আমরা বুঝলাম এটা। আর cos থিটার মান যখন 0 হবে তখন কি হচ্ছে, ডি ল্যাম্বডার মানটা হচ্ছে কত ম্যাক্সিমাম, এবং আমরা প্রত্যেকটা যেহেতু ধ্রুবক সেটা কত আমরা ক্যালকুলেশন করতে পারি। এই যে 0.0243 আর্মস্ট্রং, এটাই এই যে মানটুকু বের করলাম যে একটা স্থিতিস্থাপক কলিশন ইলেকট্রনের সাথে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হওয়ার পরে তার ওয়েভলেংথের যে চেঞ্জটুকু হয়, এটার ম্যাক্সিমাম যে চেঞ্জটুকু সেটা মাত্র ইলেকট্রনের রেস্ট মাস সি এবং এইচ এর উপরে ডিপেন্ড করে, এটা কোনো ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে না। এই কারণে কম্পটন এই ক্যালকুলেশনটা করছে বলে এটাকে বলা হয় কত কম্পটন ওয়েভলেংথ। উল্টা পথে যখন নাকি cos থিটার মান যখন -1 হয়ে যাবে তখন ডি ল্যাম্বডার মানটা হয়ে যেতেছে কত আমার কত, এটার ডাবল। ঠিক আছে, ডাবল হয়ে গেলে কত ম্যাক্সিমাম বলে হবে কত, যদি এত বড় বিক্ষেপণ যদি ঘটে যেটা তাকে উল্টা পথে ফেরত পাঠাই দিল, তখন হবে কত ডাবল twice of the things। এবার এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা তোমরা কেউ দেখছো? তোমরা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা ফিগারের সাথে মিলে এই ছবিটা একটু রিডিং করো। রিডিং করলে আমরা এটা আগামী ক্লাসে এটা শেষ করে আমরা পরের অংশ যেটা ডি ব্রগলি ওয়েভ কোয়ান্টাম তত্ত্ব ওইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে তোমাদের সাথে আমি কম্পন ইফেক্টের অর্ধেক শেষ করলাম। আর যে ডিসিশন হইলো 18 তারিখ বৃহস্পতিবার সকালবেলা আমরা একটা সিটি নিচ্ছি। সিটি টপিক ছিল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং সিটি হবে অবজেক্টিভ টাইপের। ওকে, আচ্ছা জি স্যার। স্যার, জি স্যার, জি স্যার। তো ঠিক আছে, খুদা হাফেজ আজকে। ওকে, আসসালামু আলাইকুম স্যার।